আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। গতকাল বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে এশিয়া কাপের যে ম্যাচটা হয়েছে সেটা দেখেছি। দেখার পর ঘুমিয়ে গিয়েছে আসলে। কি দেখলাম এই বিষয়টাই আসলে ডাইজেস্ট করতে আমার সময় লাগছিল, এবং সেই সময় আমি জানি না আপনাদের কি মাইন্ডসেট ছিল, আপনাদের কি মানসিকতা ছিল। তবে আমি মেন্টালি খুব একটা ভালো জায়গায় ছিলাম না, এবং এই কারণে আমি ভাবলাম যে একটা ঘুম দেই, ফ্রেশ একটা ঘুম দিয়ে ঘুম থেকে উঠলে তারপর হয়তো ব্যাপারটাকে ডাইজেস্ট করতে সহজ হবে যে আসলে কি একটা ম্যাচ হয়ে গেল বা কি একটা ম্যাচ আমরা দেখলাম। এই এশিয়া কাপের এই বিল্ড আপটার জন্যই কিন্তু বাংলাদেশের প্রস্তুতি শুরু হয়েছিল অনেক অনেক আগে থেকে, অনেক অনেক আগে থেকে। এবং টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস তিনি বলছিলেন যে আসলে বহুদিন পর এরকম একটা বড় টুর্নামেন্টের জন্য খুব দারুণ একটা প্রিপারেশন নিয়ে বাংলাদেশ নাকি যাচ্ছে। আশাটার পারদ কিন্তু আমাদের একটুখানি হলেও বাড়ছিল, কারণ এই ধরনের কথা যখন ক্যাপ্টেন বলছেন, আমরা যখন রিসেন্ট হিস্ট্রিতে দেখছি বাংলাদেশ বিগত 3টা বাইল্যাটারাল সিরিজ জিতেছে, সেইখানে কিন্তু আমাদের মনে হয়েছে হ্যাঁ, বাংলাদেশ হয়তো এবার প্রিপারেশনটা অন্তত ভালো নিয়েছে। মাঠে এক্সিকিউশন কেমন করে, খেলার রেজাল্ট কেমন হয় সেটার ব্যাপারে আমাদের কারোরই হাত নেই, তবে পারফরমেন্সটা যেন এমন একটা মানের হয় বাংলাদেশের, যাতে করে ওই যে বড় টুর্নামেন্টে গেলে বাংলাদেশ পারে না, বড় টুর্নামেন্টে গেলে বাংলাদেশ চোখ করে, নার্ভাস হয়ে যায়। চোখ করাও তো একটা ভিন্ন বিষয়, চোখ করতে হলে আপনাকে ভালো খেলতে হবে, তারপর সেখান থেকে জয়ের মুহূর্ত থেকে হেরে আসতে হবে। বাংলাদেশ তো কম্পিটই করতে পারছে না এই মুহূর্তে। হংকং এর এগেনস্টে প্রথম ম্যাচের পর আমরা কিন্তু বলছিলাম যে বাংলাদেশ সেফ রুটটা বেছে নিচ্ছে, তারা জয় চাচ্ছে, দুটো করে পয়েন্ট তুলে নিতে চাচ্ছে, গ্রুপ থেকে সুপার ফোরে যাওয়ার জন্য বাংলাদেশের যা করণীয় সেটাই তারা করার চেষ্টা করছে, কোনো ধরনের ঝুঁকি না নিয়ে। কোনো স্টেটমেন্ট উইন ছিল না হংকং এর এগেনস্টে বাংলাদেশের, শুধুমাত্র একটা জয় ছিল। দ্বিতীয় ম্যাচটায় যখন শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ পড়েছে এবং সেখানে যখন বাংলাদেশকে আবারও আগে ব্যাট করতে হয়েছে, ওই যে নেদারল্যান্ড সিরিজের সময় আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম যে বাংলাদেশ আগে ব্যাট করতে এতটাই অনভ্যস্ত, তারা আসলে জানেই না আগে ব্যাট করতে হয় কিভাবে এবং আগে ব্যাট করতে নামলে কি চিন্তা ভাবনা মাথায় রেখে খেলতে হবে। শুরুর 2টা ওভার পাওয়ার প্লের ভেতরে যখন দুটো উইকেট পড়ে যায়, কোনো রান যুক্ত না হয়, প্রথম দুটো ওভারে দুটো মেডেন, এটা কিন্তু একটা বিরল রেকর্ড। টি-20 ক্রিকেটের ইতিহাসে প্রথম একটা টেস্ট প্লেয়িং নেশন একটা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে প্রথম দুটো ওভার মেডেন দিয়েছে। আনইমাজিনেবল একটা অবস্থা। যাই হোক, শুরুটা এতটাই খারাপ, দুজন ব্যাটারি ডাক মেরে আউট হয়েছেন, তানজিদ তামিম এবং পারভেজ ইমন, যাদের উপর এতটা আশা আমরা করি পাওয়ার প্লের ভেতরে, তারা যখন আউট হয়ে গেছেন, লিটন দাস হৃদয় নেমেছেন। অবভিয়াসলি একটুখানি স্লোনেস আমরা দেখবো তাদের কাছ থেকে। লিটন তার স্বাভাবিক খেলাটা খেলছেন। আমার কাছে মনে হয় বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে ইনফর্ম ব্যাটার এবং সবচাইতে স্বাচ্ছন্দ্যে যিনি ব্যাট করছেন তিনি হচ্ছেন লিটন কুমার দাস। আনফর্চুনেটলি তাকে সাপোর্ট দেওয়ার মতো কাউকে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না সেভাবে। তাওহিদ হৃদয় তিনিও কিন্তু গতকাল ফ্লপ করেছেন, আবারও ফ্লপ করেছেন, এবং ফ্রাস্ট্রেশনে দেখা গিয়েছে যে একটা ভুল সিদ্ধান্তের কারণে প্লাস ব্রিলিয়ান্ট একটা ফিল্ডিং এফোর্টের কারণে তিনি রান আউট হয়ে গেলেন। লিটন দাস খুব বেশি করতে পারলেন না, মাত্র 26টা রান তিনি করেছেন। এবং তারপর মনে হচ্ছিল যে বাংলাদেশ এখান থেকে কিভাবে ফিরবে। আর বড় ব্যাপার এটা হচ্ছে, উইকেট যদি পড়েও যায়, আপনার রান রেটটা যদি আপনি ঠিক রাখতে পারেন 8-8-এর আশপাশে, তাহলেও কিন্তু শেষ দিকে অ্যাক্সেলারেট করলে 160 থেকে 180-র মতো রান হয়ে যায়। তো বাংলাদেশ সেই সময়টায় 4-5 এইরকম রান রেটে ব্যাটিং করছিল। এরপর আর কোথায় যেতে পারে? শেখ মেহেদিও আসলেন, শেখ মেহেদি এসেও 9 রান করে আউট হয়ে গেলেন 7 বল থেকে, এবং তখন মনে হচ্ছিল বাংলাদেশ আসলে 100 করতে পারে কিনা সন্দেহ। তবে শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনেক মান বাঁচিয়েছেন। 9 ওভার 5 বল শেষে যখন 5টা উইকেট পড়ে গেছে 53 রানে মাত্র, তখন এই দুজন জুটিবদ্ধ হয়েছেন এবং বাকি 61 বল থেকে 86 রানের একটা ভালো পার্টনারশিপ খেলে দুজনই 40-এর উপর রান করে বাংলাদেশকেও 140-এর কাছাকাছি অন্তত নিয়ে গেছেন। 139 বাংলাদেশ শেষ পর্যন্ত করেছে। তবে নো ওয়্যার নিয়ার আ উইনিং টোটাল, এটা কিন্তু আপনারা সবাই জানেন, আমরাও জানি, যারা খেলাটা দেখেছে তারা বুঝতে পারছিলাম যে এইখানে এর থেকে অন্তত 30-35-40টা রান বেশি হওয়া উচিত। নিম্নে 160 থেকে 165 রান এই উইকেটে হওয়া উচিত যদি বোলারদেরকে একটুখানি সুযোগ দিতে হয়। তো যাই হোক, শ্রীলঙ্কার এগেনস্টে তো বাংলাদেশের রেকর্ড ভালো, আমরা যেটা বলছিলাম, তাদের বিরুদ্ধে তাদের ঘরের মাটিতে গিয়ে তাদেরকে আমরা হারিয়ে এসেছি, কতটা প্রাউড হয়েছিলাম আমরা সেই বাইল্যাটারাল সিরিজটা জেতার পর। এবং শ্রীলঙ্কা যখন 140 চেস করতে নেমেছিল, আমার কাছে মনে হচ্ছে যে তারা হয়তো নার্ভাসই থাকবে, কারণ বাংলাদেশের এই বোলাররাই তো তাদেরকে কাঁপিয়ে এসেছে তাদের ঘরের মাটিতে। তানজিম সাকিব, শরীফুল, মুস্তাফিজ, 3 পেসার ছিলেন, শেখ মেহেদি, রিশাদ, আরো 2 স্পিন অপশন ছিলেন। কি করলেন তারা? সবচাইতে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট এবারের এশিয়া কাপে আমার কাছে মনে হয় বাংলাদেশের বোলিং এবং তারপর ফিল্ডিংও যদি বলি, ভেরি 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 ডিসঅ্যাপয়েন্টিং। হংকং এর এগেনস্টে খুবই সাদামাটা বোলিং করেছে বাংলাদেশ, যে কারণে হংকংও বাংলাদেশের এগেনস্টে 143 করে ফেলেছিল। শ্রীলঙ্কার এগেনস্ট মাচ মাচ বেটার কোয়ালিটি ব্যাটার্স বাংলাদেশের বোলাররা স্ট্রাগল করেছেন। একটা মাত্রই পরিবর্তন হয়েছিল 11-এ, তাসকিন আহমেদের জায়গায় শরীফুল ঢুকেছিলেন, তবে কোনো লাভ হয়নি। তো কোনো লাভ হয়নি। মুস্তাফিজ শুরুর ব্রেক থ্রুটা এনেছেন, আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট একটা ব্রেক থ্রু ছিল, কারণ
কুশাল মেন্ডিস তো সাধারণত বাংলাদেশকে একদম ধ্বংস করে দেন। তো তার উইকেটটা শুরুতে নিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল। লিটন দাস ক্যাচটা নিয়েছিলেন, তখনও কি মনে হচ্ছিল বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে তারা এই রানটাও ডিফেন্ড করার মতো একটা ফাইট দেবে কি দেবে না, একটা বুক দুরু দুরু করা অবস্থা আর কি, যে হতেও পারে আজকে একটা স্পেশাল নাইট, বাংলাদেশের বোলাররা ফিল্ডাররা সেই রাতটা আমাদের এনে দেবেন যেখানে আমরা শ্রীলঙ্কাকে একটা থ্রিলিং লো স্কোরিং গেমে হারিয়ে দিতে পারি। তবে ওই প্রথম উইকেট পতনের পরে যা হওয়ার হয়ে গেছে। পাথুম নিসাঙ্কা অ্যাজ ইউজুয়াল রান করে গেছেন বাংলাদেশের এগেনস্টে, বাজে বোলিং করেছে বাংলাদেশ অনেস্টলি। গতকালের ম্যাচটাতে একটা ট্যাকটিক্যাল পরিবর্তন করেছেন লিটন দাস, তিনি পাওয়ার প্লের ভেতরে শেখ মেহেদীকে প্রথমে আনেননি, একেবারে ষষ্ঠ ওভারে তাকে নিয়ে আসা হয়েছে। প্রথম 5 ওভারের মধ্যে তার 3 পেসারকে তিনি ঘুরিয়ে ফিরিয়ে বল করিয়েছেন, খুব একটা লাভ হয়নি। এবং ক্যাচিং এর দিক থেকে যদি বলি, ফিল্ডিং এফোর্ট বাংলাদেশের একেবারেই অ্যাভারেজ। শেখ মেহেদী একটা সহজ ক্যাচ মিস করেছিলেন কামিল মিশারার, যিনি কিনা 3 নম্বরে ব্যাট করতে নেমেছিলেন, বাহাতি ব্যাটার, এবং সেই যে ক্যাচ ড্রপ হয়েছে তারপর তিনি আসলে একদম লাগাম ছাড়া ব্যাটিংটা করে গেছেন, বাংলাদেশের বোলারদেরকে বেধড়ক পিটিয়েছেন। এবং শ্রীলঙ্কা শেষ পর্যন্ত 32 বল হাতে রেখে 6 উইকেটের একটা বিশাল বড় জয় তুলে নিয়েছে। নেট রান রেটে 2.6 পৌঁছে গেছে, আফগানিস্তানের 4-এর উপরে আছে। বাংলাদেশের নেট রান রেট ছিল +1, সেখান থেকে নেমে -0.6-এ চলে গেছে। অর্থাৎ এই মুহূর্তে রান রেটের যে খেলা, সেই খেলাটায় বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। এবং এখন স্বাভাবিকভাবে আমরা যদি আফগানিস্তানকে হারিয়েও দিই, তাহলেও আমার মনে হয় যে আমরা সুপার 4-এ যেতে পারবো না, অন্য কিছু সমীকরণ মিলতে হবে। টুর্নামেন্টের এত আগেই আমাদের এখন সমীকরণ মেলানোর ব্যস্ততায় নেমে পড়তে হচ্ছে, এটাই কিন্তু দুঃখজনক ব্যাপার। এবং এই জায়গাটাইতেই বাংলাদেশ আসলে পৌঁছে গেছে, যেখানে এখন আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের ম্যাচ থাকার পাশাপাশি বাংলাদেশকে এটাও আশা করতে হবে যেন শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয়। কারণ আফগানিস্তান যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে যায়, তাহলে কিন্তু ডেফিনেটলি আফগানিস্তান এবং শ্রীলঙ্কা চলে যাবে পরবর্তী সুপার 4-এ, এবং বাংলাদেশ রয়ে যাবে পেছনে, কারণ নেট রান রেটে বাংলাদেশ ওই 2 দলের কাছ থেকে পিছিয়ে থাকবে। এইরকম একটা পরিস্থিতিতে এই মুহূর্তে বাংলাদেশ পড়ে গেছে, এবং আনফর্চুনেটলি কিছুই করার নেই সেই জায়গাটায়, আপাতত মুহূর্তে আফসোস করা ছাড়া। এবং আমি বিগত কয়েকদিন ধরে আসলে দলটাকে ডিফেন্ড করার খুব চেষ্টা করছিলাম, আমাদের প্লেয়ারদেরকে ডিফেন্ড করার খুব চেষ্টা করছিলাম, বলছিলাম যে একটা প্রস্তুতি হয়েছে, অন্তত তাদের পেছনে আমরা থাকি। অনেকেই কিন্তু কমেন্ট করে এসে আমাকে বলেছেন যে ভাই, এত বেশি এনথুজিয়াস্টিক হওয়ার কিছু নেই, দিন শেষে একটা বড় টুর্নামেন্টে গেলে বাংলাদেশের আসল চেহারাটা বেরিয়ে আসে, এবং আমরা কি সে আসল চেহারার ঝলকটা গত ম্যাচেই দেখে ফেললাম কিনা শ্রীলঙ্কার এগেনস্টে। এই হচ্ছে বাংলাদেশ, একটুখানি টিমিড, একটুখানি ছন্ন ছাড়া, একটুখানি ভীত সন্ত্রস্ত। যার যা ভালো করার কথা, এফিসিয়েন্সি 100% লেভেলে তো অন্তত দিতে হবে, ওই জায়গাটাতেই বাংলাদেশ নেই। বাংলাদেশের মূল শক্তির জায়গা বোলিং, সেই জায়গাটাতেই বাংলাদেশ নেই। রিশাদ হোসেন গতকাল যেভাবে বল করেছেন, চোখের বিষ ছিল সেই বিষয়টা, অনেস্টলি স্পিকিং। যে কোনো একজন সাধারণ লেগ স্পিনারও অন্তত 6টা বল একটা স্পটে ফেলার চেষ্টা করুন, ভ্যারিয়েশন না থাকুক। রিশাদ গতকাল কি করছিলেন তিনি নিজেই জানেন, এতটাই খারাপ বোলিং করেছেন তিনি। লিটন দাস তাকে কিন্তু একটা ওভারের পরে ফেরতই আনেননি। ভেরি 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 ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স ফ্রম বাংলাদেশ, স্পেশালি বোলাররা, যাদের উপর মূল ভরসাটা বাংলাদেশ রাখছিল এবার এশিয়া কাপে। যাই হোক, সুপার 4-এ যাওয়ার রাস্তাটা অনেক ক্ষীণ হয়ে গেছে। এবং এরই মধ্যে একটা ইন্টারেস্টিং নিউজ আপনাদেরকে দেই, সেটা হচ্ছে ডোমেস্টিক ক্রিকেট তো চলছে, বাংলাদেশের NCL T20 এই টুর্নামেন্টটা খুব নতুনভাবে সজ্জিত হয়ে গত বছরের চেয়ে আর একটু বড় আকারে এবছর আপনাদের সামনে এসে পড়েছে, এবং সেটা পুরোপুরি বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটারদের নিয়ে গড়া এই T20 টুর্নামেন্ট। যারা যারা বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটটা ফলো করেন, ডেফিনেটলি আপনারাও এক্সাইটেড। আজকে থেকে শুরু হচ্ছে NCL T20, যদিও বৃষ্টির কারণে যে দুটো মাঠে খেলা হওয়ার কথা, রাজশাহী এবং বগুড়া, 2 জায়গাতেই বৃষ্টি পড়ছে। এবং আমি এই মুহূর্তে বগুড়াতে আছি, আমি হোটেলে বসেই কথা বলছি। আমি NCL T20-তে ধারাভাষ্যে থাকবো। আপনারা যদি টি স্পোর্টস দেখার সুযোগ পান, দেশে যারা রয়েছেন, টি স্পোর্টসের পর্দায় আপনারা NCL T20-র খেলাগুলো দেখতে পারবেন। এবং বগুড়ার যে ম্যাচগুলো, সেখানে আমি উপস্থিত থাকবো অ্যাজ কমেন্টেটর। দারুণ এই সুযোগটা দেওয়ার জন্য টি স্পোর্টসকে অবশ্যই ধন্যবাদ। যারা OTT-তে দেখতে চান, তারা ট্যাপম্যাড অ্যাপটি নামিয়ে সেখানে দেখতে পারবেন NCL T20 ফ্রিতে। এবং যারা দেশের বাইরে আছেন, দেশের বাইরে যারা রয়েছেন, আপনাদের জন্য টি স্পোর্টসের সুব্যবস্থা রয়েছে, আপনারা ইউটিউবে সরাসরি ফর ফ্রি ম্যাচগুলো দেখতে পারবেন। NCL T20-ও এক্সাইটিং একটা টুর্নামেন্ট হোক, সেটাই আমরা চাই। এখানেও অবশ্য বৃষ্টির বাধা, জানি না আজকের ম্যাচগুলো হবে কিনা। রাজশাহী এবং বগুড়ায় ম্যাচ দুটো অনুষ্ঠিত হওয়ার কথা, এবং এই ফার্স্ট ফেজে টানা 6 দিন ম্যাচগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। সো আশা করি আপনারা NCL T20টা উপভোগ করবেন। আমি ধারাভাষ্যে থাকবো, চেষ্টা করবো আপনাদের এন্টারটেইন করার। বাংলাদেশের ফিউচার কি, সেটাই তো শেষ প্রশ্ন। বাংলাদেশের ফিউচারটা নিয়ে আপনারা আপনাদের কমেন্ট করে দিতে পারেন। আপনারা বলতে পারেন আসলে যে এখনো কি কোনো ধরনের আশা আমরা দেখতে পারি কিনা এই সেট অফ প্লেয়ার্সদের নিয়ে। প্রবলেমটা আসলে কোথায়? এটা কি আমাদের স্কিল সেটের সমস্যা নাকি মাইন্ডসেটের সমস্যা?
এই ব্যাপারগুলো নিয়ে চাইলে আপনারা আলোচনা করতে পারেন, জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।